বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইতিহাস দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। এর আগে আমি ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অ্যাসাইনমেন্টের 4টি পয়েন্ট আলোচনা করেছি। এখন আমি সর্বশেষ যে পয়েন্টটি, যেটিকে 5 বা নাম্বার পয়েন্ট বলতে পারো, যেটি হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কারের মূল্যায়ন, এটি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। উপস্থাপনায় আমি মোহাম্মদ গোলাম আজিজ মিঠু, সহকারী অধ্যাপক, জমিরউদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাকেরহাট, খানসামা, দিনাজপুর। নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কার মূল্যায়ন। স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এই মহামন্ত্র নিয়ে 1789 সালে ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। নেপোলিয়ন নিজেকে বিপ্লবের সন্তান বলে দাবি করতেন। ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, কিন্তু নেপোলিয়ন সাম্য ও মৈত্রীর আদর্শ গ্রহণ করলেও স্বাধীনতার আদর্শ তিনি ত্যাগ করেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন সাম্যই ফরাসি জনগণের বড় আকাঙ্ক্ষা। এ কারণেই তিনি বৈপ্লবিক ভূমি ব্যবস্থা ও সামন্ত প্রথা বিলোপের জন্য চেষ্টা করেছিলেন। নেপোলিয়ন কোডে বিপ্লবী আইনগুলো সন্নিবিষ্ট করা হয়েছিল। যোগ্যতা অনুসারে তিনি সরকারি কর্মচারী নিয়োগের ব্যবস্থা করেছিলেন। নিয়োগের ব্যাপারে তিনি জাতি ধর্ম বিবেচনা করেননি। ফরাসি বিপ্লবের আদর্শকে তিনি স্থায়ী করার চেষ্টা করেছিলেন। নেপোলিয়ন মন্তব্য করেছিলেন, আমি বিপ্লব, আই অ্যাম দি রেভলিউশন। ফরাসি বিপ্লবের দর্শন সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী ইউরোপে ছড়িয়ে দিতে তিনি বিভিন্ন দেশের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। ইংল্যান্ড, প্রুশিয়া, রাশিয়া, ডেনমার্ক, সুইডেন, পর্তুগাল, অস্ট্রিয়া ও স্পেনে এসব অভিযান তিনি পরিচালনা করেন। দেশগুলোতে তিনি ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি অর্থনৈতিকভাবে ব্রিটেনকে পর্যুদস্ত করতে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন করেন। আসলে আমাদের অস্বীকার করার উপায় নেই, নেপোলিয়ন ছিলেন গণতান্ত্রিক সাম্যনীতির প্রতীক। সাধারণ ঘরে জন্মগ্রহণ করেও নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট পদে উন্নীত হওয়ায় প্রমাণিত হয় ফরাসি সমাজে সমতা স্থাপিত হয়েছিল। তিনি তার উৎকৃষ্ট নিদর্শন। নেপোলিয়ন ফরাসি রাষ্ট্রের অনুকরণে ইউরোপের বিজিত অঞ্চলে সর্বত্র সামন্ত ও দাস প্রথার বিলুপ্তি ঘটিয়েছিলেন এবং সমাজ জীবনে সাম্যনীতির প্রয়োগ করেছিলেন। এ থেকে বোঝা যায় নেপোলিয়ন ছিলেন ফরাসি বিপ্লবের রক্ষাকর্তা। স্বাধীনতা খর্ব করে বিপ্লবের আদর্শের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করেন। তিনি নির্বাচনমূলক সংস্থাগুলো ভেঙে মনোনীত সংস্থায় পরিণত করেন। এ ব্যবস্থা ছিল ফরাসি বিপ্লবের আদর্শের পরিপন্থী। ফরাসি বিপ্লবের অন্যতম আদর্শ ছিল জাতীয়তাবাদ, কিন্তু নেপোলিয়ন সাম্রাজ্য সম্প্রসারণ নীতি গ্রহণ করে জাতীয়বাদ নীতির বিরোধিতা করেন। নেপোলিয়নের স্বৈরাচারী সরকার জনগণের সার্বভৌমত্বের আদর্শকে সম্পূর্ণরূপে নস্যাৎ করেছিল। নেপোলিয়ন একসময় নিজেই মন্তব্য করেছিলেন, আমি বিপ্লবকে ধ্বংস করেছি, আই ডেস্ট্রয়েড দি রেভলিউশন। কাজেই বিজেতা হিসাবে নেপোলিয়ন অনেক সাফল্য লাভ করলেও পরবর্তীকালে তার এ সাফল্যে ভাটা পড়ে। সংস্কারক হিসাবে
তিনি ফ্রান্সের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। তার সময়ে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা পায় এবং ফ্রান্সের বিপদের সময় তিনি ফ্রান্সকে স্থায়ী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। শাসক হিসেবেও তিনি প্রজ্ঞার পরিচয় দেন। ফরাসি ও রোমান আইনের সমন্বয়ে গঠিত কোড অফ নেপোলিয়ন বা আইন সংহিতা ফ্রান্স থেকে সামন্ততন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দিয়েছিল। এই আইন সংহিতার মাধ্যমে নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সুফল ফরাসিবাসীর হাতে তুলে দেন। পরবর্তীতে ইতালি, জার্মানি, হল্যান্ডসহ ইউরোপের বহু দেশের আইনবিধি অনুসরণ করে সংশোধন করা হয়েছিল এই নেপোলিয়ন কোড অনুযায়ী। এই আইনবিধির প্রশংসা করে লেফেভর বলেন, আইন সংহিতা সমাজের বাইবেলে পরিণত হয়। দি সিভিল কোড বিকাম দি বাইবেল অফ দি সোসাইটি। পুরনোর সঙ্গে নতুনের অদ্ভুত সমন্বয় সাধনই ছিল তার, অর্থাৎ নেপোলিয়নের সংস্কারের মূল সুর। ডেভিড থমসনের মতে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সকে শৃঙ্খলাবদ্ধ করেন এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠা করেন। বোনাপার্ট ডিসিপ্লিনড ফ্রান্স অ্যান্ড এস্টাবলিশড অর্ডার। তাই নেপোলিয়নের শাসনামলে সাম্য ও মৈত্রী নীতি যেমন পরিলক্ষিত হয়, তেমনি দমন নীতি ও স্বৈরতন্ত্রী প্রভাবও পরিলক্ষিত হয়। তার শাসনভার গ্রহণের সময় ফরাসি জনগণ আশা পোষণ করেছিলেন তিনি সমাজে ফরাসি বিপ্লবের আদর্শকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করবেন। কিন্তু ফরাসি বিপ্লবের কিছু কিছু দিক তার শাসনামলে আলোর মুখ দেখলেও সব বাস্তবায়িত হয়নি। এই জন্যই অনেক ঐতিহাসিক তাকে সংহারক এবং ফরাসি বিপ্লবের রক্ষাকর্তা বলে অভিহিত করেছেন। অনেক সমালোচনা থাকা সত্ত্বেও পৃথিবীর ইতিহাসে তথা ইউরোপের ইতিহাসে যে তিনজন যুগপৎ সমর এবং রাষ্ট্রনায়ক বিস্ময়কর প্রতিভা ও দক্ষতার অধিকারী ছিলেন, একজন হলেন প্রাচীন রোমের সম্রাট জুলিয়াস সিজার, অন্যজন হলেন মধ্যযুগের মহামতি শার্লেমেন এবং আধুনিক যুগের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। আধুনিক ইউরোপের ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট 1769 থেকে 1821 অত্যন্ত চিত্তাকর্ষক একজন সমর ও রাষ্ট্রনায়ক ছিলেন। তাকে আধুনিক ফরাসি রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠাতাও বলা হয়। সবশেষে বলা যায়, মানব ইতিহাসের অন্যতম প্রধান রাজনৈতিক বিপ্লব হল ফরাসি বিপ্লব। ফরাসি সমাজ বিপ্লবের আদর্শকে এখনও ত্যাগ করেনি। ফ্রান্সে এখনও বিপ্লবের সকল নায়ক ও নেতাকর্মীকে শ্রদ্ধা করা হয়। ফ্রান্সের অনেক রাস্তাঘাট ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে বিপ্লবীদের নামে। ফ্রান্সের তরুণ, শিশু, কিশোরগণ ফরাসি বিপ্লবের সৈনিকদের শ্রদ্ধা ভরে স্মরণ করে, তাদের ছবি বহন করে। ফরাসি জাতি প্রতি বছর 14 জুলাইকে তাদের প্রধান জাতীয় দিবস হিসাবে পালন করে থাকে। আমি তোমাদের 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টের যে শিরোনাম ফরাসি বিপ্লব পরবর্তী ফ্রান্স পুনর্গঠনে নেপোলিয়ন বোনাপার্টের গণমুখী সংস্কার মূল্যায়ন এর 5টি পয়েন্ট আজকে আলোচনা শেষ করলাম। আমার এই ধারাবাহিক
আলোচনা থেকে এবং কমপক্ষে 2টি বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করে ফেলো এবং কলেজে জমা দিয়ে দাও। এরপরে আমি নতুন যে তোমাদের অ্যাসাইনমেন্ট আসবে সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র নিয়ে ইনশাল্লাহ আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও সামনের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা হবে। করোনাকালীন এই বিশেষ পরিস্থিতিতে সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। বিশেষ প্রয়োজন না হলে বাসার বাইরে যাওয়ার প্রয়োজন নেই। বিশেষ কোনো প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।